আনন্দমুখর ঈদ উদযাপন, জামাতে মানুষের ঢল, মা বাবা ভাই শ্বশুরের কবর জিয়ারত, প্রধানমন্ত্রীর ঢাকা সেনানিবাসে প্রীতিভোজ। চামড়া কেনাকাটায় এবারও অসন্তোষ, মিলল না সরকার নির্ধারিত দর, লবণ ও কেমিক্যালের চড়া দামের অজুহাত আড়তদারদের। হামে আরও 5 শিশু মৃত্যু, রাজধানীতে বাড়ছে রোগীর চাপ, সংক্রমণ ঠেকাতে হাসপাতালে গণমাধ্যম ও দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে। এতে অংশ নেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি সহ মন্ত্রিসভার সদস্যরা, সেই সাথে সর্বস্তরের মানুষও। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টার দিকে শুরু হয় ঈদুল আজহার প্রধান জামাত। ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক। সকাল থেকে জাতীয় ঈদগাহ ময়দানে একে একে আসতে শুরু করেন মুসল্লিরা। ঈদুল আজহার প্রধান এই জামাতে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে পাঠ করা হয় খুতবা। বিশ্বজুড়ে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে করা হয় মোনাজাত। সর্বস্তরের মানুষের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পেয়ে আনন্দিত মুসল্লিরা। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহা উপলক্ষে সকাল 7টা থেকে মোট 5টি জামাত অনুষ্ঠিত হয়। ঈদের দিন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তাদের বড় ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি ছোট ভাই আরাফাত রহমান কোকো এবং শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। আহমেদ সারোয়ারের রিপোর্টে বিস্তারিত। জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে পিতামাতার কবর জিয়ারতের জন্য শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যান প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রথমে স্ত্রী ডক্টর জুবেদা রহমানকে সাথে নিয়ে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন এবং ফাতেহা পাঠ করে দোয়া মোনাজাত করেন। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের জ্যেষ্ঠ নেতাদের সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দীর্ঘদিনের কাণ্ডারি বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন তারেক রহমান। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের সাথে কথা বলেন, জানান সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় বিএনপি সরকার। এখন গুমের ভয় নেই, এখন ক্রস ফায়ারের ভয় নেই, এখন মিথ্যা মামলা দিয়ে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করার ভয় নাই। সে যে দলেরই হোক না কেন, কারোরই সেই ভীতি রাজনীতি করার কারণে, রাজনৈতিক মতপার্থক্যের কারণে কেউ রাষ্ট্রীয় কোনো নিপীড়নের শিকার হবে সেই পরিস্থিতি নেই। বরং একটি মানবিক চেহারা নিয়ে বর্তমান নির্বাচিত সরকার, বিএনপি সরকার বা বিএনপির জোটের নেতৃত্বাধীন জোটের সরকার তার দায়িত্ব পালন করছে। বাবা মায়ের কবর জিয়ারত শেষে বনানী কবরস্থানে যান প্রধানমন্ত্রী। সেখানে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। পরে বনানীর সামরিক কবরস্থানে শ্বশুর ও নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও মাহবুব আলী খানের কন্যা ডক্টর জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। সবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বনানী সামরিক কবরস্থানে বিডিআর হত্যাকাণ্ডে নিহত শহীদ সেনা কর্মকর্তাদের কবরও জিয়ারত করেন। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। কবর জিয়ারত শেষে গুলশানের বাসভবনে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার বাসভবনের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা সবাই আজকের দিনে একটি বার্তা দিতে চাই, বাংলাদেশের এই জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য, এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। কারণ আমাদের স্লোগান একটা, সবার আগে বাংলাদেশ। আমরা করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই নীতিতে বিশ্বাস করে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই এবং মহান আল্লাহর দরবারে আমরা সেজন্য দোয়া করেছি, প্রার্থনা করেছি। সালাউদ্দিন আহমেদ জানান, ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেজন্য দোয়া করেছি। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবাই যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তোলা সম্ভব। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে মৃত্যুঞ্জয়ী 25 আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার চেষ্টা করছে দেশটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার। প্রধানমন্ত্রী তার শৈশব ও জীবনের স্মৃতিচারণ করে বলেন, জীবনের বড় একটা অংশের স্মৃতি জড়িয়ে আছে সেখানে। প্রীতিভোজ শেষে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী উপস্থিত সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সেনা মেসে অবস্থানরত সৈনিকদের জীবনযাপনের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। সেনা মেস চত্বরে একটি নিম গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারেক রহমান। এছাড়া সেনা মেসের মসজিদে জোহরের নামাজ আদায়ের পর উপস্থিত সেনা কর্মকর্তা ও সেনা সদস্যদের সাথেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের যে কোনো সাধারণ মানুষ যেভাবে আমরা দেশকে আমাদের কল্পনায় দেখি, সরকার চেষ্টা করছে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে সেই দেশটাকে সেইভাবে গড়ে তোলার জন্য। আমাদের সবারই নির্দিষ্ট কর্তব্য আছে এবং এই নির্দিষ্ট কর্তব্য যদি আমরা যার যার অবস্থান থেকে সঠিকভাবে পালন করতে সক্ষম হই, সঠিকভাবে পালন করি, অবশ্যই ইনশাআল্লাহ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত দেশ, সেই দেশটিকে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে সক্ষম হব। আজকে এই ঈদের দিনে আসুন আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহর কাছে আমরা রহমত চাই। আল্লাহ যাতে আমাদের সকলকে আমাদের উপরে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব উনি পালন করার তৌফিক আমাদেরকে দেন এবং একসাথে আমাদের এই দায়িত্ব পালনের মধ্যে দিয়ে আমরা যাতে আমাদের পরিবার, আমরা যাতে আমাদের স্বজন, আমরা যাতে সমগ্রভাবে সমগ্র সারা দেশের মানুষকে নিরাপদ রাখতে পারি এবং আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি। আজকে এই ঈদের দিনে আল্লাহর কাছে এটাই হোক আমাদের চাওয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার শিশু রাবিসার পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার ঈদের দিনে পল্লবীতে রামিসাদের বাসায় যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় রামিসার বাবাকে সান্ত্বনা দিয়ে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ব্যাপারে আশ্বস্ত করেন তিনি। রামিসার আরেক বোনের পড়ালেখার দায়িত্ব নেওয়ার বিষয়েও কথা বলেন রুহুল কবির রিজভী। সরকার রামিসার পরিবারের পাশে সব সময় থাকবে বলে আশ্বস্ত করেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডক্টর ইকবালুর রহমান রোকন। শিশু ধর্ষণ সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সরকার সবার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর পূর্ব রামপুরায় সালামাগ জামে মসজিদে ঈদের নামাজের পর দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে একথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, দেশে বর্তমানে অর্থনৈতিক সংকট চলছে। আসন্ন বাজেট অধিবেশনে অর্থনৈতিক সংকট কাটিয়ে দ্রব্যমূল্য কমাতে সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে বলে আশা করেন তিনি। বলেন, সংস্কারকে এক সাইডে সরিয়ে রেখে বিরোধী দলের আস্থা না নিয়ে সরকার কিছুই করতে পারবে না। তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ ও আনন্দের ঈদ। জাতীয় জীবনে জুলাই শহীদদের আত্মত্যাগকে ধারণ করার আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ। ঈদের নামাজ শেষে রাজধানী জুড়ে পশু কোরবানিতে ব্যস্ত হয়ে পড়ে মহানগরবাসী। কেউ বাড়ির আঙিনায়, কেউ গলিতে, আবার কেউ নির্ধারিত জায়গায় পশু কোরবানি করেন। কয়েকদিনের টানা বৃষ্টির পর আবহাওয়া অনুকূলে থাকায় সকাল থেকে স্বস্তিতে চলে কোরবানির কার্যক্রম। ঈদের দিনে সবচেয়ে বেশি ব্যস্ত সময় পার করেছেন পেশাদার কসাইরা। কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে তৎপর রয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এবার ঈদেও সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে না কোরবানির পশুর চামড়া। বাণিজ্য মন্ত্রণালয় গতবারের তুলনায় প্রতি বর্গফুটে প্রায় 2 টাকা দর বাড়ালেও সে দর নিয়ে চলছে অসন্তোষ। গতবারের চেয়ে বেশি দাম দূরের কথা, চামড়া প্রতি 150 থেকে 200 টাকা কম দিচ্ছে পোস্তার আড়তদারেরা। কোথাও কোথাও সরকারের বেঁধে দেওয়া দরের তুলনায় অর্ধেকও পাচ্ছেন না, এমন অভিযোগ মৌসুমি ব্যবসায়ী ও মাদ্রাসার শিক্ষকদের। আড়তদারদের দাবি, লবণ ও কেমিক্যালের চড়া দামের কারণে কমেছে চামড়ার দর। শুভ মাহফুজের রিপোর্ট। রাজধানী জুড়ে পশু কোরবানি শেষ হতেই ঢাকার সবচেয়ে বড় কাঁচা চামড়ার আড়ত লালবাগের পোস্তায় শুরু হয়েছে ব্যস্ততা। বিভিন্ন এলাকা থেকে দুপুরের পর থেকে চামড়া আসতে থাকে এখানে। অনেক কষ্ট করে চামড়া আনলেও হতাশ মৌসুমি ব্যবসায়ী ও কওমি মাদ্রাসার শিক্ষকরা। তাদের অভিযোগ, চামড়ার দাম গড়ে 5 থেকে 600 টাকার বেশি মিলছে না। এর জন্য ব্যবসায়ীদের সিন্ডিকেটকেও দায়ী করেন তারা। বরং খুব একটা অবস্থা খারাপ, কারণ দেখেন আমরা একটা ট্রাকে একটা চামড়া নিয়ে আসছি, আমাদের খরচ পড়ে গেছে 100 থেকে 150 টাকা। সেই 150 টাকা চামড়া আইনা সারাদিন বাচ্চাদেরকে কষ্ট করে এখন চামড়ার দাম বলতেছে 450-500 টাকা। এতিম এবং গরিবদেরকে
পড়ালেখা করার জন্য যে আমরা প্রচেষ্টাটা করি সেটাই এই চামড়া সিন্ডিকেটটা নষ্ট করে দিচ্ছে। তাইলে এই জন্য দেখেন আমাদের কওমি মাদ্রাসার যে ধরনের চামড়া কালেকশন ছিল এখানে কিন্তু আস্তে আস্তে বয়কটের ডাক আসছে। সার্বিক বিষয় নিয়ে আমরা কওমি মাদ্রাসার ওস্তাদরা একেবারে হতাশ। যে আমাদের যে আশা ছিল অন্তত 800,000 টাকা হবে, কিন্তু সেখানে 400 থেকে 450 টাকার উপরে চামড়ার দাম বলতেছে না তারা। আমাদের বোর্ডিংগুলো 3 মাসের খরচ চলতো অন্তত এই চামড়ার আমদানি দিয়ে। 2005-06 সাল পর্যন্ত এই পুরান ঢাকার চামড়া 5,500 টাকা পর্যন্ত বিক্রি হয়। অভিযোগ করার মতন সেই জায়গা হতো নাই। এমনকি যাদের কাছে আমরা যে কম দামে তারা দিচ্ছে, কম দামে দিচ্ছে, আমাদের শর্তগুলো অমান্য করে দিচ্ছে। ছোট বাচ্চার কথা না পাইছে, তাদের কাছে বলতে আসলে তারা বলে না দিবেন কিনা দেখেন না লেগে সেই যাবো কোথায়। তবে ব্যবসায়ীরা বলছেন চামড়ার প্রসেসিংয়ের উপাদান, লবণ ও কেমিক্যাল সহ সংশ্লিষ্ট সবকিছুর দাম বেশি হওয়াতে কাঁচা চামড়ার দাম কম। কারণ একটা চামড়া লবণে 400 টাকা খরচ আছে। গভর্নমেন্ট যেভাবে আপনার চামড়ার দামটা টেনে দিছে, লবণ অ্যাড করলে ওইভাবেই হয়, ইভেন ওর চেয়ে বেশি হয়। না কোনো সিন্ডিকেট না, এটা কোনো সিন্ডিকেট। কেমিক্যালের দাম বেশি, এই কারণে একটু লবণের দাম বেশি, খলিফা মজুরি বেশি। গাড়ির খরচ, লেবারের খরচ, এরপরে এটাতে লবণ লাগানো, এরপর হচ্ছে আরও প্রসেসিংয়ের কাজ আছে। এদিকে কাঁচা চামড়ার দাম কমের পেছনে চামড়ার গুণগত মান নষ্টের পাশাপাশি আন্তর্জাতিক সিন্ডিকেটকে দায়ী করেন হাইটস অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি। 3,000-4,000 টাকা আমরাও কিনছি, 5,000-6,000 টাকা কিনছি। এখন একটা জায়গায় চলে গেছে, এর চাইনিজের কাছে চলে গেছে। আর সিটিভি ঠিক নাগার কারণে একটা গ্রুপ সিন্ডিকেট করছে। বাংলাদেশের কোনো মানুষ সিন্ডিকেট করেনি, কোনো ট্রেনারের সিন্ডিকেট করেনি, কোনো আড়তদারের সিন্ডিকেট করেনি। সিন্ডিকেট করছে সব চাইনিজ আলাদা। এই বছর পোস্তায় 1 লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণের কথাও জানান তিনি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এবার কোরবানির চামড়া পাচার হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার সাভারের আমিনবাজার এলাকায় কাঁচা চামড়া ক্রয় ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, এবার বেশিরভাগ চামড়া সংরক্ষণ করা যাবে এবং ট্যানারি পর্যন্ত পৌঁছাবে। অন্যান্য যে কোনো বছরের তুলনায় বেশি সংখ্যক চামড়া সংরক্ষণ করা যাবে, আর ভবিষ্যতে এটিকে একটি স্থায়ী অবকাঠামোতে রূপ দিতে সরকার পরিকল্পনা করছে। বেশি বেশি বৈদেশিক মুদ্রা ও কর্মসংস্থানের লক্ষ্যে আগামী দিনে কোরবানির চামড়া যাতে সংরক্ষণ করা যায় সেই জন্য সাভারের সিইটিপির সমস্যা দূর করা হবে। চেষ্টা করেছি, এখনো করে যাচ্ছি যতটুকু সম্ভব চামড়া সংরক্ষণ এবং ট্যানারি পর্যন্ত পৌঁছানোর। চামড়া থেকে দ্রব্য প্রস্তুত করতে গিয়ে মাঝখানে যে কয়টি ধাপ, প্রথমে ওয়েট ব্লু, তারপরে ক্রাস্ট লেদার, তারপরে ফিনিশড লেদার, তারপরে একটা পণ্য প্রস্তুত হবে। এই কাজগুলি করতে গেলে তো কর্মসংস্থান হয়। তো আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হলো বেশি বেশি বৈদেশিক মুদ্রা আর আমাদের কর্মসংস্থান। তো সেই জন্য চামড়া দিয়ে প্রস্তুত পণ্য আমরা রপ্তানি করতে চাই। আমরা এই চামড়া খাতকে পুরোপুরি একটা বিকশিত খাতে রূপান্তরিত করতে চাই। যত দ্রুত সম্ভব রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। মিরপুর সিরামিক রোড এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় প্রতিমন্ত্রীর সাথে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। তিনি বলেন, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় 72 ঘণ্টার সমন্বিত অ্যাকশন প্ল্যান হাতে নেওয়া হয়েছে। বর্জ্য দ্রুত অপসারণের লক্ষ্যে 736টি ট্রিপের মাধ্যমে 3,158 টন বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণে কলাবাগানে এসটিএস থেকে মাতুয়াইল ল্যান্ডফিলে বর্জ্য স্থানান্তরের মাধ্যমে কোরবানির বর্জ্য অপসারণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। এদিকে 71টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। ঈদুল আজহার প্রথম দিনের বর্জ্য অপসারণ বিষয়ে বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তখন পর্যন্ত প্রায় 12,500 টনের বেশি বর্জ্য অপসারণ করেছে দক্ষিণ সিটির কর্মীরা। আব্দুস সালাম আরও বলেন, যেখানে সেখানে কোরবানির করায় বর্জ্য সংগ্রহ করতে বেগ পেতে হয়েছে সিটি কর্পোরেশনের। নাগরিকদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এভাবে নাগরিকরা এগিয়ে এলে একসময় ঢাকাকে স্বপ্নের শহরে পরিণত করা সম্ভব হবে।
হামে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত 877 জন। ঈদের আনন্দে যখন মুখর পুরো দেশ, তখন অনেক পরিবারের ঈদ কাটছে হাসপাতালের বিছানার পাশে। হাম আক্রান্ত শিশুদের নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটাছুটি করেছেন স্বজনরা। রাজধানীতে বাড়ছে হামির সংক্রমণ, বাড়ছে রোগীর চাপও। পরিস্থিতি নিয়ন্ত্রণে গণমাধ্যম ও দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। ঈদের দিন যেখানে সবাই আনন্দে ব্যস্ত, সেখানে হাম আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ছোটাছুটি করছেন অনেক অভিভাবক। উৎসবের আনন্দ ছাপিয়ে তাদের চোখে এখন শুধু দুশ্চিন্তা আর আতঙ্ক। আমরা আছি জুরাইন নারায়ণগঞ্জ সাদ্দাম মার্কেট, আসছিলাম ঢাকা মাতল মেডিকেল, পরে ওখান থেকে এখানে পাঠাইছে। বাচ্চার অবস্থা তো খারাপ, কদিন তো ডাক্তার অন্য জায়গায় দেখাইছি, পরে নারায়ণগঞ্জ ইয়াতে খানপুরে নিয়ে গেছি, নেওয়ার পরে বলছে যে এইখানে নিয়ে আসতে। আমি আর সিকরানীগঞ্জ থেকে, বমির সাথে রক্ত যায়। রাজধানীর বিশেষায়িত হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে হামের রোগী। শিশুদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বড়রাও। সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে গত 24 ঘন্টায় হাম নিয়ে ভর্তি হয়েছেন 90 জন। একই সময়ে মারা গেছেন একজন রোগী। বর্তমানে হাসপাতালটিতে মোট ভর্তি রোগীর সংখ্যা 325 জন। অন্যদিকে সংক্রামক ব্যাধি হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। গত 24 ঘন্টায় সেখানে হাম নিয়ে ভর্তি হয়েছেন 10 জন। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি আছে 70 জন হামের রোগী। আমাদের এখন রোগীর সংখ্যা অনেক বেশি, তো কোনো রোগীর যেন কোনো সমস্যা না হয়, এজন্য সব ডাক্তার পর্যাপ্ত পরিমাণে রেখে আপনার ডিউটি রোস্টার করে দেওয়া হয়েছে এবং বাকি স্যার ম্যাডামরাও সবাই অন কলে আছেন। হাম অত্যন্ত সংক্রামক হওয়ায় রোগীদের নিরাপত্তায় দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শিশু ও বয়স্কদের অপ্রয়োজনে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আসমা আক্তার নুপুর, বাংলাভিশন, ঢাকা। ঈদের দিন রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র চিড়িয়াখানায় ছিল উপচে পড়া ভিড়। দর্শনার্থীরা বেশি ভিড় করেছেন ডোনাল্ড ট্রাম্প খ্যাত গোলাপি মহিষ দেখতে। তবে জনসংখ্যার তুলনায় রাজধানীতে বিনোদন কেন্দ্র কম হওয়ার অভিযোগ আছে অনেকের। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। সকাল থেকে কোরবানির পশু নিয়েই বেশি ব্যস্ত থাকেন রাজধানীবাসী। তবে দুপুরের পর থেকেই পরিবার পরিজন নিয়ে বের হন বিনোদন কেন্দ্রের দিকে। বন্য পশুর অভয়ারণ্য জাতীয় চিড়িয়াখানায় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বইয়ের পশুকে সরাসরি দেখতে পেয়ে বেশ উচ্ছ্বসিত শিশুরাও। সবাইকে একবার আমি বাঘ দেখছি, তারপরে সিংহ দেখছি, হরিণ দেখছি। সারাটা বছর তো দৌড় ঝাঁপের উপরেই যায়, তারপরে আজকে দিনটা একটু নিরিবিলি পাওয়া, এই ঘোরাফেরা ফ্যামিলি সহ সময় দেওয়া। এই জায়গাটা আমাদের বেছে নেওয়ার কারণ হচ্ছে এই জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি, খুব ভালো লাগে। ছোটবেলার থেকেই মনে করেন যখন বলতাম যে কোথায় যাব, যে চিড়িয়াখানায় চলো, ঘুরতে যাব, চল চিড়িয়াখানায় যাই। চিড়িয়াখানায় এবার বেশ আলোচিত পশুর নাম ডোনাল্ড ট্রাম্প খ্যাত গোলাপি মহিষ। আন্তর্জাতিক মিডিয়াতেও আলোড়িত এই মহিষ দেখতে দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, এখন আইসা দেখা খুবই আর কি অনেক বিস্ময়কর, ভালো লাগতেছে। আশ্চর্য লাগছে যে এখানে এসে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের গরুটাকে দেখতে পেলাম। অনলাইনে তো অনেক দেখা হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে, সরাসরি দেখা হয়নি, ওই জন্যই আসছি দেখার জন্য ডোনাল্ড ট্রাম্পকে। ডোনাল্ড ট্রাম্পে দেখা যায়, এটা তো একটা রেকর্ড দেশের লিগা। ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে 137 প্রজাতির সর্বমোট 3523টি প্রাণী রয়েছে। ঈদ আনন্দকে আরেকটু রাঙিয়ে তুলতে পরিবার পরিজন নিয়ে যান্ত্রিক শহরের কোলাহল ছেড়ে কিছুটা নির্মল আনন্দের খোঁজে অনেকেই আসছেন বিনোদন কেন্দ্রগুলোতে। তবে বিশাল এই জনগোষ্ঠীর রাজধানীতে বিনোদন কেন্দ্রের সংখ্যা কম হওয়ায় আক্ষেপও আছে তাদের। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আনন্দমুখর ঈদ উদযাপন, জামাতে মানুষের ঢল, মা বাবা ভাই ও শ্বশুরের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর, ঢাকা সেনানিবাসে প্রীতিভোজ। চামড়া কেনাকাটায় এবারও অসন্তোষ, মিলল না সরকার নির্ধারিত দর, লবণ ও কেমিক্যালের চড়া দামের অজুহাত আড়তদারদের। হামে আরও 5 শিশুর মৃত্যু, রাজধানীতে বাড়ছে রোগীর চাপ, সংক্রমণ ঠেকাতে হাসপাতালে গণমাধ্যম ও দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।